তো আর বলতে পারে না কি অশান্তিতে সে ঢুকে পড়েছে। তো এরপর তারা বাড়ি নিয়ে আসে, কিন্তু আর্জুন তো এটা ভাবতে ভাবতেই মাথা খারাপ করে ফেলে যে কি করে সে কথা বলবে দীপিকার সাথে, তারই নাকটা হারিয়ে। আর তারপর আর্জুন যায় ক্যান্সেলে, আর সেখানেই নাস্তা খেয়ে হানিমুন ক্যান্সেল করে বাড়ি ফিরে আসে। এরপর আর্জুন তার বান্ধবী জেনির কাছে জিজ্ঞেস করে এই নাক ডাকার ব্যাপারে। তখন জেনি বলে তুই কি পাগল? আরে ছেলেরা নাক ডাকে বলেছে, মেয়েরা সেটা পারবে না? এটা কোথায় লেখা আছে যে কেউ ঘুমের মধ্যে নাক ডাকতেই পারে? এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আর্জুন বলে তো এখন আবার কি করা উচিত? জেনি বলে তুই তাকে নিয়ে বাইরে যা, তার সাথে খোলামেলা কথা বল, আর তাহলেই তো তুই বুঝতে পারবি যে আসল সমস্যাটা কোথায়। তো জেনির কথা মতো আর্জুন দীপিকাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে, কিন্তু কোথা থেকে কি শুরু করবে সেটা সে বুঝতেই পারছিল না। তারপর সেখানে দীপিকা বলে আসলে যখন তুমি আমার সাথে প্রথম দেখা করতে আসো তখনই আমি তোমাকে বলতে চেয়েছি যে আমার নাক ডাকার অভ্যাস আছে, কিন্তু আমার মা বলেছিল তোমার মায়ের সাথে কথা বলে দিতে। সে আসলে আমাকে মানা করেছিল, কারণ এর আগেও আমি যতগুলো ছেলেকে আমার এই সমস্যার কথা বলেছি তারা সবাই আমাকে রিজেক্ট করে Regular French fry না এবারও আমার বিয়েটা inside of a French fry. শব্দ দিয়ে এত সমস্যা এটা আমি বিয়ের প্রক্রিয়াতেই জানতে পারি। এরপর সে বলে আচ্ছা দেখো আমার কোনো উদ্দেশ্য ছিল না Just potato. আমি সত্যি সরি বলছি। আজু বলে আরে আরে সরি কেন বলছো? আসলে আমি বুঝতে পারছিলাম না এই ব্যাপারে কথা কি করে বলবো। দীপিকা বলে আচ্ছা আজু তুমি এর পর থেকে আমাকে ঘৃণা করবে না তো? আজু বলে আরে না না এসব কি বলছো, মানুষের সমস্যা থাকতেই পারে, আর আমার জীবনে অনেক স্বপ্ন আছে যেগুলোকে আমি তোমার সাথেই পূরণ করতে চাই। আর একটা কথা, আমার জীবিতে একজন ফ্রেন্ড আছে, এই শহরের উপর খুব ভালো মানুষ তার সাথে কথা বলি। দীপিকা বলে বলে না যদি আমার এই নাক ডাকার কোনো সমাধান বের হয়। তো এরপর রাতের বেলা আর্জুন যখন তার বন্ধুর সাথে কথা বলে তখন তার বন্ধু তাকে বলে আর্জুন আমি সরি, তোর স্ত্রীর এই সমস্যা আমি দূর করতে পারবো না। আর্জুন বলে কি কেন পারবি না? এখন এটার তাহলে সমাধান কি? তার বন্ধু বলে আসলে এটার সমাধান হচ্ছে তোকে অ্যাডজাস্ট করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর্জুন তখন বলে অ্যাডজাস্ট করবো, কিন্তু কতদিন করতে হবে? তার বন্ধু বলে এদের পাশে যদি বাসা হতো তাহলে যেমন শব্দ শুনতে শুনতে শুনে যায় মানুষের, এটাও ঠিক তেমনই হবে। কিছুদিন পরে দেখা যাবে তোর মায়ের একদম নর্মাল শব্দ হিসেবে, তখন তো আর কোনো রকম কষ্টই হবে। তো এরপর চিন্তা বলে আমি তো বলেছিলাম কিচ্ছু হবে না, বাদ দাও আর ভুলো না। আর্জুন বলে হ্যাঁ অ্যাডজাস্ট তো আমাকে করতেই হবে, আর তুমি তো আমারই নাক ডাকা শুনতে পারে না, নিজের শান্তিও শান্তিতে ঘুমাতে পারলে আমি পাবো, আমি 2 দিন ধরে ঘুমাতে পারছি না। দীপিকা বলে তো কি হয়েছে? 2 দিন কেউ না ঘুমালে কিচ্ছু হয় না। আর্জুন বলে এটা সবসময় চলতে থাকলে জানো কত বড় বড় ক্ষতি হতে পারে। আমার কাছে আমার ঘুম খুব গুরুত্বপূর্ণ, ঘুমাতে না পারলে আমার পাগল পাগল লাগে। দীপিকা বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ঘুমাও, আমি আমার মায়ের বাড়ি গিয়ে বসে থাকবো, সেটাই তো ভালো হয় তাই না? আর্জুন বলে সেটাতেও তো সমস্যা আমারই হবে, আমার ভাইয়া ভাবি মা এরা সবাই আমাকেই প্রশ্ন করবে যে তোদের মধ্যে কি হয়েছে বা কেন হয়েছে, তখন আমি কি উত্তর দিব বলতে পারো? দীপিকা বলে তাহলে যাও বলে দাও সবাইকে যে আমার স্ত্রী মেয়ের মধ্যে নাক ডাকে, তাই আমি এটা আর সহ্য করতে পারছি না। তো কিছুক্ষণ পর আবার তারা দুজন দুই দিকে মুখ করে বসে থাকে। তখন দীপিকা বলে তো এখন আমাদের কি করা উচিত? আর্জুন বলে জানি না। দীপিকা বলে যদি আমি ঘুমাই তাহলে তুমি ঘুমাতে পারবে না, আর তুমি যদি ঘুমাতে চাও তাহলে আমার ঘুমানো যাবে না। তো এই কথা শুনে আর্জুন বলে আমার কাছে একটা আইডিয়া আছে। দীপিকা বলে কি আইডিয়া? আর্জুন বলে এই যে তুমি তো এখনই বললে তুমি ঘুমালে আমি ঘুমাতে পারবো না, আর আমি ঘুমালে তুমি ঘুমাতে পারবে না, তাহলে আমরা একদিন একদিন করে ঘুমাতে পারি। যেমন আজ আমি একা ঘুমালে তাই তুমি একা ঘুমাবে, আর তাই তুমি ঘুমানোর পর পরের দিন আবার আমি একা ঘুমাবো। এরকম করে ঘুমালে আমরা অন্তত একটা আমাদের এই সমস্যা আমাদের 4 দেওয়ালের বাইরেও যাবে না, কারণ এই সমস্যা তাই আমাদেরকে যেভাবেই হোক ম্যানেজ তো করতেই হবে তাই না? আর বিয়ে যেহেতু করেছি তাই এতটুকু মেনে নিতেই হবে। তারপর দীপিকা আর্জুনের এই কথায় রাজি হয়ে যায়, আর তারপর থেকে তারা এইভাবে ঘুমানো শুরু করে, এক এক দিন এক এক চলতে যায়। তো এরপর দেখা যায় আর্জুনের আজ ইন্টারভিউ আছে, সে খুব নার্ভাস হয়ে বারবার দীপিকাকে জিজ্ঞেস করে কি দীপিকা তোমার কি মনে হয়
অর্জুন বলে, ও সে কি ENT ডাক্তার, অর্থাৎ ডাক্তার করা? দীপিকা বলে, না না, সে একজন সাইকিয়াট্রিস্ট। অর্জুন বলে, কার জন্য? দীপিকা বলে, উনি বলেছেন যদি তুমি তার থেকে 2-3টা সেশন নিয়ে নাও তাহলে তোমার ওই সাউন্ডের প্রবলেম একদম চলে যাবে। তাহলে তুমি আর আমার নাক ডাকা শব্দও পাবে না, আর সেটা তোমার আর আমার দুজনের জন্যই ভালো হবে। তো অর্জুন বলে, আরে শোনো, আমি তোমার পা বললাম, ঠিক আছে, যে তুমি আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাচ্ছে। দীপিকা বলে, আরে সাইকিয়াট্রিস্ট কি সবসময় পাগল লোকদের জন্যই হয় না? এটা শুধুমাত্র একটা ট্রিটমেন্ট। তোমার এই সাউন্ড ইস্যু যদি সমাধান হয়ে যায় তাহলে আমরা দুজনে নর্মালি ঘুমাতে পারবো, আর আমাদের জীবনটাও আরো বেশি সুন্দর হবে। কিন্তু অর্জুন তাকে একদম মান করে দেয় যে সে এইসব কিছু কোনোভাবেই করবে না। দীপিকা বলে, কেন, সমস্যা কি তোমার? আমি তোমার জন্য তো কত কিছু ট্রাই করেছি, আর তুমি সামান্য একটা কাজ করতে পারবে না? আর আগে যদি তোমার পরিবারের মানুষ এই সমস্যার জন্য চিকিৎসা করতে তাহলে আজ এই দিন আসতোই না, এত ঝামেলাই হতো না আমাদের মধ্যে। অর্জুন বলে, আচ্ছা কি চাও তুমি? আমি কি ইন্টারভিউতে যাবো না? আমি কি এখানে বসে তোমার সাথে ঝগড়া করবো এখন? কি চাচ্ছে নাকি? তারপর দীপিকা চুপচাপ অফিসে চলে যায়। রাতে সবাই বসে একসাথে গল্প করছিল, কিন্তু সেখানে অর্জুন একদম চুপ করে বসে। তার মা এই ব্যাপারটা লক্ষ্য করে আর সে তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আসার পর থেকেই দেখছি তুমি শুধু মোবাইল ইউজ করছো, আমাদের সঙ্গে কি কথা বলছো না? কি হয়েছে তোমার? অর্জুন বলে, মা তেমন কিছু না, এমনি ভালো লাগছে না। সারাবাড়ি বলে, আরে বিয়ের পর কিছু অর্জুন বলে, হ্যাঁ আছে আপনাদের এটা এক্সাইটিং লাগবে কিনা জানি না, আমি আসলে ABS এ জব পেয়ে গেছি। সবাই তো এটা শুনে খুব খুশি হয়, কিন্তু অর্জুনের মা খেয়াল করে দেখে তার ছেলে আর দীপিকার মধ্যে কিছু না একটা অবশ্যই হয়েছে, তাদের মধ্যে কোনো কিছুই ঠিক নেই। তাই রাতের বেলা যখন দীপিকা একা বসেছিল তখন অর্জুনের মা তাকে তার রুমে নিয়ে আসে। সে বলে তার একটু কাজ আছে। তো তার রুমে আসার পর অর্জুনের মা তার আর তার হাজবেন্ডের বিয়ের ছবি দেখায় তাকে। তো এটা দেখে দীপিকা বলে, মা আপনাদের বিয়ে কি লাভ ম্যারেজ ছিল? তো অর্জুনের মা বলে, হ্যাঁ আমাদের লাভ ম্যারেজ ছিল। দীপিকা বলে, বাহ খুব সুন্দর তো, তাহলে মা আমাকে সব কিছু বলুন, কি করে আপনাদের বিয়ে হলো, কে আগে প্রেমে পড়েছিল, এই সব কিছু। তো অর্জুনের মা বলে, আসলে আমাদের ভালোবাসার গল্পটা কেমন ইন্টারেস্টিং। আমার বাবা কারখানায় কাজ করতো, আমার বাবার কারখানায় কাজ করতো সে, আর সেখানেই দেখা হয়, পছন্দ হয়। তারপর মায়ের কাছে বলার পর তারা রাজি হয়ে বিয়ে হয়ে যায় আমাদের। কিন্তু পরে বিয়ের পর আমাদের দিন রাত শুধু ঝগড়াই হতো, আর যাকে ভালোবাসতাম তাকে ঘৃণা করার সময় চলে আসে, আর এই সময়টা সত্যি খুব যন্ত্রণা হয়। তাই স্বামী স্ত্রীর মধ্যে যাই হয়ে যাবে কেন একে অপরকে বোঝার ক্ষমতা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আসলে এই সব কথা দীপিকাকে সে বোঝাতে পারছিল যেন সে আর অর্জুন একে অপরকে বোঝার চেষ্টা করে, একমাত্র নিজের পয়েন্ট থেকে সব না দেখে অপর পাশের মানুষের পয়েন্ট থেকেও যেন একটু দেখার চেষ্টা করে। তারপর আমরা 5 মাস পরের দৃশ্য দেখতে পাই, যেখানে অর্জুনকে কল করে তার চিফ, আর তাকে জানায় আমাদের মধ্যে সুযোগ এসেছে ফাইন্যান্স মিনিস্টারের ইন্টারভিউ নেওয়া, আর এটা তুমি নিবে। অর্জুন তো বিশ্বাসই করতে পারছিল না তার স্বপ্ন পূরণ হতে চলেছে। সে অনেক খুশি হয়ে যায়। তাই অর্জুন তার মাকে সহ আরো কয়েকজন ফ্রেন্ডকে জানায় আজকের নিউজটা টিভিতে দেখতে। তারপর সে দীপিকাকে কল করে। তো দীপিকা বলে, I had too much spicy in it. I did too much. জানতাম না, এখন আমাকে জানানো হয়েছে। দীপিকা বলে, ও আচ্ছা, তাহলে ভালো করে করো সব। তো এরপরে অর্জুন তাকে বলে সে ওই সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলবে। এই কথা শুনে তো দীপিকা খুবই খুশি হয় যে সে তার কথা বন্ধরেও শুনছে। এদিকে অর্জুন মুখ থেকে ওয়াশরুমে আসে, অন্যদিকে তাকে কেউই কল করে পায় না, কিছুতেই খোঁজ পায় না তার। এরপর নিউজ শুরু হলে দেখা যায় অর্জুন ওই একটা মেয়ে এই নিউজটা করছে, আর অর্জুনের মা এটা দেখে খুব কষ্ট পায়। এইদিকে দেখা যায় অর্জুন তো টয়লেটেই বসে বসে ঘুমাচ্ছে, আর সেটা ভিডিও করে গ্রুপে ছেড়ে তাকে নিয়ে খুব মজাও নেওয়া হয়। অর্জুন তখন তার বছর থেকে বেশ ছাড়ি খায়, আর সবার থেকে অপমানিত হয়ে বেরিয়ে চলে আসে সোজা একটা বাড়ি। আর দীপিকাও তখন তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়, আর তাকে বলে, আমি কখনো ভাবিনি এইরকম কিছু হয়ে যাবে। সরি অর্জুন, প্লিজ আমাকে আর একটা শেষ সুযোগ দাও, আমি সব কিছু ঠিক করে দিব, তুমি দেখে নিও। অর্জুন বলে, কি ঠিক করবে তুমি? আমাকে অপমান করে অফিস থেকে ভাগিয়ে দিয়েছিলাম, আর আমার এখন ক্যারিয়ার শেষ, আমার
একদম শেষ। তাই প্লিজ তোমাকে বলছি, তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও। আর যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে ছেড়ে দাও, সেটাই আমার জন্য ভালো হয়। দীপিকা বলে, অর্জুন প্লিজ আমাকে একটা লাস্ট চান্স দাও, আর এই জবে তুমি আবারও অ্যাপ্লাই করো, দেখবে ঠিক হয়ে যাবে। আর তুমি তো বলেছিলে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, তাহলেই তো আমাদের সব সমস্যারই সমাধান হয়ে যাবে, তাই না? তাহলে এত চিন্তা কেন করছো? প্লিজ অর্জুন মুভ অন করে নাও। অর্জুন বলে, হ্যাঁ ঠিক বলেছে, মুভ অনই করবো আমি। এই বলে সেখান থেকে অর্জুন চলে যায়। তারপর দেখা যায় অর্জুন বাড়িতে ছিল, আর তার মা তাকে কল করে দীপিকার ব্যাপারে বলে। তখন অর্জুন অনেক I need water. দেখো না, ওই মেয়েটার cold water, but I'm আমি handling with my সরি করবো। এরপর দেখা যায় অর্জুন তার বন্ধুর সাথে কথা cold বলছে। water. কি হচ্ছে? তুই তাকে ডিভোর্স করতে চাচ্ছিস? সমস্যাটা কি তোদের মধ্যে? সে তো তোকে ডিভোর্স দিতে চাইছে, তাহলে তোর এত কি সমস্যা? আর শোন, আমার মতো ভুল করিস না, এভাবে শুরু I need cold water. অর্জুন বলে, Oh, তুই this is বুঝবি না so আমি কি দ্বারা আছি। আমার দ্বারা আর সমাধান হচ্ছে না, বিশ্বাস কর। তাই আমি এখন এই সব কিছু একটা শেষ চাই। তারপর অর্জুন কোর্টে আসে। Oh. দিদিকে জিজ্ঞেস করে, স্যার আমি Oh, I need cold water. দিদি বলে, আরে আমি এই তুমি পর্যন্ত বলবে। 124 জন স্বামী-স্ত্রীর ডিভোর্স করেছি, তাই চিন্তা করো না, সব হয়ে যাবে। অর্জুন তখন বলে, আসলে এটা তো মিউচুয়াল না, তাই আর কি ভাবছি আমি ডিভোর্সটা পাবো কিনা। উকিল বলে, আরে তুমি ভেবো না, আইনে এমন অনেক ধারা আছে যেখানে I think I just সম্পর্ককে broke. ভাঙা যাবে। তো I তারপর think I just সেখানে broke. দিদিটাও চলে আসে, আর এরপর তারা সবাই জজের কাছে যায়। সেখানে আর্জুন কি বলে, আসলে আমার ক্লায়েন্টের ছুটি ঘুমানোর সময় না থাকে, আর ওই জন্য সে ঠিক মতো ঘুমাতে পারে না, তাই তিনি তার স্ত্রীর কাছ থেকে This is so spicy. I'm gonna end the video. Bye. কেন